আমার মুখটা নদীতে কি চকচক করছে। এ কেমন নদী রে, জলে নৌকা ভাসে না কেন? মনে হয় ঘুমাচ্ছে নদীটা। বিল্টু, তুই ওই নদীর ধারে কেন? সরে দাঁড়া। নৌকা ভাসাচ্ছি মা। মা মা দেখো, আমার নৌকা মাঝখানে গিয়ে থেমে গেছে। তুই ওই নদীর ধারে কেন? সরে দাঁড়া। মা, আমি তো শুধু নৌকা ভাসাচ্ছিলাম। ওই নদীটা অভিশপ্ত, ওখানে আর যাসনি কখনো, আর আসবি না এখানে, বুঝলি? কিন্তু মা, নদীটা তো মরেনি, দেখো না মাছ লাফাচ্ছে মা। যে নদী মরে গেছে সেই তো সবচেয়ে ভয়ঙ্কর, আর কখনো আসবি না এখানে। আমি আমি এখানেই আছি। মা, আমি তোমাকে খুঁজছি কতক্ষণ ধরে। তোমাকে খুঁজতে খুঁজতেই তো ওখানে চলে গিয়েছিলাম। তবে তুমি এত দূরে কেন গিয়েছিলে? আমাদের বাড়ির পাশেই তো নদী আছে। ওই নদীর জল নোংরা হয়ে গেছে রে বাবা, এখন কেউ যায় না ওখানে, আর ওদিকটায় তুইও যাবি না। নোংরা? আমি তো দেখলাম মাছ লাফাচ্ছে সেখানে। নোংরা জলে মাছ থাকে কেমন করে মা? বলো না মা, সবাই তো বলে নদীটা মরে গেছে, তুমিও তাই বলো। তাহলে কারা যায় ওখানে? বিল্টু, ওই নদীর ধারে ভুলেও যাবি না। আর কত করে বলবো, হ্যাঁ? এত প্রশ্ন কেন করিস? কেন মা, নদীটা কি ভয় পায়? ভয় নদী পায় না রে, ভয় মানুষ পায়। আর নদীটা নদীটা শান্ত না, ওর বুকের ভেতর কেমন আগুন ঘুমায়। আগুন? জলে আগুন থাকে কেমন করে? কিছু আগুন দেখা যায় না রে বাবা, শুধু অনুভব করা যায়। ভুল করে একবার যদি শুয়ে ফেলিস, তবে সে সব পুড়ে যায়। মা, তুমি কিছু লুকোচ্ছ। আমি নদীর কাছে যাব, নিজে চোখে দেখে আসব, নিজে চোখে। না, একদম না। আমি যতদিন বেঁচে আছি তুই ওই নদীর ধারে পাও দিবি না। সব ফসল জমিদারকে দিলে সংসার কিভাবে চলবে? পেটের ভাতের দামও তো মাটি থেকে উঠে না এখন। ও রমেশ, শুনলি খবরটা? রমেশ, কিসের খবর রে? আবার কোনো বিপদ নাকি রে? জমিদার এবারও আগের চেয়ে বেশি ভাগ চাইছে। গতবার অর্ধেক নিয়েছিল, এবার 3 ভাগ চায়। 3 ভাগ? এরা কি গরিবের রক্ত চুষে খাবে নাকি রে? সবাই বলে কিছু বলিস না, না দিলে নাকি মাঠ বন্ধ করে দেবে। আমাদের নামে জমির খতিয়ান তো ওদের হাতেই। মাটি আমাদের, ঘাম আমাদের, তবুও ফসলের অধিকার ওদের। এ কেমন বিচার বলতো মহেশ? বিচার বলে কিছু আছে রে এখানে? জমিদারি আইন, জমিদারি সব। কালই জমিদারের লোক আসবে ফসল তুলতে, কিন্তু আমি এবার দেব না মহেশ, আমি এবার কিছুতেই দেব না। পাগল হয়েছিস নাকি? ওরা ছাড়বে না তোকে। ভয় পেলে বাঁচা যায় না রে। এই মাটির জন্যই আমি শ্বাস নেই। মাটির ফসল যদি নিজের হাতে না খাই, তবে এর পরিশ্রম কিসের? রমেশ, আকাশ দেখেছিস? মেঘে কালো হয়ে আসছে, যেন কিছু একটা ঘটতে যাচ্ছে রে। হ্যাঁ, এই মেঘের নিচে আগুন জমেছে মহেশ। হয়তো মাটিও আজ বলবে কথা। আজ আমি জমিদারের বাড়িতে যাব রে। কি বলছিস এসব? হ্যাঁ, আমি যাব। যা হয় তা হবে। যাস আর যাই করিস, সাবধানে কথা বলিস। আমি বাড়িতে যাই, তুইও বাড়িতে যা। আকাশে মেঘ, কি যে হবে।
কে রে? কে এলো সন্ধ্যার মুখে? আমি বাবু, আমি রমেশ। দক্ষিণ পাড়ার ক্ষেত আপনার কাছে চাষ করি। ও, সেই রমেশ। আয় আয় আয়, বল দেখিনি কি চাই। বাবু, এ বছর ফসল কম হয়েছে। বলছিলাম কি, যদি কিছুটা ভাগ কম নেন, আমার সংসারটা বেঁচে যেত বাবু। কম নেব? তুই জানিস কার মাটিতে চাষ করিস? জানি বাবু, আপনার মাটি। তাহলে ধানও আমার। আমি না দিলে তুই একটা আটি ধানও ঘরে নিতে পারবি না। পারবি বল? জানি বাবু, কিন্তু সংসারে খাওয়া নেই, বউ সারাদিন চিন্তা করে, ছেলে বিল্টু খালি পেটে ঘুমায়। যদি কিছুটা কম নেন, আমি পরের বার বেশি দিয়ে দেব। আমি রতন চৌধুরী। আমার এক কথা এক আইন। আমি একবার যা বলেছি তাই হবে। চাষারা বড় মজার জাত। মাটির সাথে কাজ করে বলে আর ভাবে মাটি তাদের মা। কিন্তু ভুলে যাস না, সেই মাটি আমি তোর পায়ের নিচ থেকে টেনে নিতে পারি রে। বাবু, আমি আপনার বিরুদ্ধে কিছুই বলছি না, শুধু একটু দয়া চাচ্ছি। না দিলে মরতে হবে যে। মরবি তো মর। আবার খাতায় শুধু হিসাব চলে, দয়া নয়। কাল সকালে সব ধান আমার গুদামে আসবে, না এলে তোর জমি যাবে, বুঝেছিস? এখন যা। আর হ্যাঁ, মনে রাখিস, চাষারা নদীর কাদার মতো, শুকালে ফেটে যায়, বৃষ্টিতে গলে যায়। তোর কোনো অস্তিত্ব নেই রে রমেশ, যতক্ষণ না আমি আছি। নদী শুকায়, আবার জোয়ারও আসে বাবু, মনে রাখবেন। মা, বাবা কখন আসবে? অন্ধকার হয়ে গেছে তো। আসবে রে আসবে, একটু পরেই আসবে। জমিদার বাড়ি দূর তো, তুই ভাত খেয়ে নে বাবা। না, আমি বাবার সঙ্গে খাবো। এখন এলে? কিছু বলেছো বাবুকে? জমিদার ধান ছাড়বে না, এক দানাও না। বলল, ধান আমার, মাটি আমার। এবার বুঝি খালি হাড়ি বাজবে ঘরে মিথিলা। কিন্তু আমি তো ওই মাটিতেই কাজ করি রমেশ। আমাদের ঘামেই তো ধান ওঠে। আর তারপরও সব ওদের। এই গ্রামে মাটিরও মালিক আছে রে বউ, যেন ওপরওয়ালার কাগজে নাম লেখা। বাবা, তুমিও নিজের মাটি বানাও না, আমি তোমার সঙ্গে মাঠে যাব। আমরা একসাথে অনেক ধান লাগাবো। এই মাটিতে ঘাম ঝরিয়ে ফসল ফলায় আমরা, কিন্তু ফল খায় অন্য কেউ। আমরা মানুষ না, যেন নদীর কাদা আমরা, শুকলেই ফেটে যাই। কাদা শুকায় ঠিকই, কিন্তু বৃষ্টি নামলে মাটিতে আবার প্রাণ আসে। হয়তো আজ নয় কাল, কিন্তু একদিন না একদিন নদী ঠিক জেগে উঠবেই। নদী? সেই নদী তো আজ মরা মিথিলা। এক সময় এই নদীতেই বাপদাদার পেট চলতো, এখন শুধু নীরব জল আর ভয় মিথিলা। আমি তো দেখেছি মা, আজ সকালে নদীতে একটা মাছ লাফ দিয়েছিল। যদি আবার মাছ আসে, আমরা খেতে পারবো না। ওই নদীকে কেউ সই না বাবা, ওখানে অশুভ কিছু আছে। নদীটা এখন শুধু জল না, অভিশাপ আছে। যদি সত্যি ওখানে অভিশাপ থাকে, তবে সে একদিন উত্তর দেবে। নদী যদি মানুষকে শোনে, তবে একদিন হয়তো আমাদের কথাও শুনবে। মা, নদীটা নড়লো কেন? চুপ কর বিল্টু, নাম নিস না, এখন ঘুমাতো। মা, মা, জমিদার বাবুর গাড়ি আসছে।
বুঝছি, আর রেহাই নেই আজ, আর রেহাই নেই। এই রমেশ, সময় শেষ, ধান কোথায়? বাবু, ফসল ঠিক মতো শুকায়নি এখনো, 2 দিন সময় দিন, আমি সব তুলে দেব। সময়? তোদের মতো চাষারা সময় চায়, কাজ চায় না। 2 দিন 3 দিন, তারপর আবার কান্না, তাই না? বাবু, আমি মিথ্যা বলছি না, বাচ্চার মুখে ভাত নেই, অন্তত একটু দয়া করুন বাবু। দয়া? আমি জমিদার, সাধু নই। তুই তো ফসল দিসনি, তাই আবার লোকজন তোদের ঘরে যা আছে তাই নেবে। কিন্তু বাবু, সব নিয়ে গেলে আমরা বাঁচবো কিভাবে? এই ঘর, এই জমিটুকুই তো আমাদের বাঁচার ভরসা। না বাবু, না, মারবেন না ওকে, ও তো কিছুই করেনি। মারেন বাবু, যত খুশি মারেন, কিন্তু ধানটা ছাড়েন, এটা আমাদের সন্তানের মুখের ভাত। ওর সন্তান, তোরা ভিখারি, তোদের কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই তোদের। বাবু, আমরা চাষা ঠিকই, কিন্তু আমরাও তো মানুষ। নদী, ওই মরা নদী, ওর জল যেমন নড়ে না, তেমনি তোর ভাগ্য আর নড়বে না। থামো, সব নিয়ে যেও না, ওগুলোই তো আমাদের বাঁচা মরার ভরসা। ওরা সব নিয়ে গেল। এই নদীটা এক সময় কেমন গর্জন করত, এখন সব চুপ, যেমন আমার বুকের ভেতরটা। আরে মাছ, এই নদী তো এখনো বেঁচে আছে। সবাই বলে মরা নদী, কিন্তু দেখ, এখনো নড়ে, এখনো শ্বাস নেয়। হয়তো নদী মরেনি, মরেছে মানুষের বিশ্বাসটাই। নদীমা, তুই তো আমাদের দেখছিস না, তোরা মাছ বাঁচিয়ে রাখছিস আর আমরা না খেয়ে মরছি। আজ যদি তুই একটু দয়া করিস, আমি আমার ঘরটা বাঁচাতে পারি। এই নদী মরল না, আমি মরবো কেন? কাল থেকে মাছ ধরবো, যা হয় হবে। জীবন পরিষ্কার, আমি তাকে বাঁচাই। মিথিলা, আমি কাল ভাবছিলাম আজ নদীতে নামবো, মাছ ধরবো, দেখি কি হয়। নদীতে? ওই মরা নদীতে? না, সেও না, ওখানে গেলেই তো সর্বনাশ হয়, শুনুনি? কত বছর হরি গরু নামাতে গিয়ে পুড়ে মরলো। আমি ভয় পাই না মিথিলা, ভয় পেলে সংসার চলবে না। নদীটা তো আমাদের দিকে চেয়ে আছে, হয়তো সেও বাঁচতে চায়। বাবা, তুমি যাও, আমি দেখেছি ওখানে মাছ আছে বাবা। মা, বাবা মাছ পেয়েছে, অনেক মাছ। আরে, এটা তো আশ্চর্য, এতদিন পরে এই নদীতে মাছ। মরা নদীতে আবার মাছ জায়গা উঠলো নাকি? ধন্যবাদ মা, তুই আমাকে ছাড়িস না মা, ছাড়িস না। এই নদীতে নামলে যে সবাই মইরা যাইতো, কিন্তু রমেশের কিছুই হইল না। হয়তো নদী তারে পছন্দ করে, ওর মন পরিষ্কার, তাই রক্ষা পাইলো। রমেশ ভাগ্য খুইলা ফালাইলো, তাই না? আজ ওর মাছ বিক্রি হইব, কাল ঘর উঠবো।
দেখি না কাল আমার ভাগ্য কেমন খোলে। নদীমা, যার মন খারাপ তুই তাকে কি করে চিনে ফেলিস? রমেশ তো পারছে, আমিও পারবো। মাছও পামু, টাকাও পামু, তখন গ্রামের সবাই দেখবো। ভূত ফুত কিছুই না, সব গায়ের বউদের বানানো গপ্প। মরা নদী, আজ ওরেই জাগামু আমি। নিচে কি জ্বলতাছে? আগুন নাকি? এই ক্যারারে, ক্যারারে, এটা কি? বাঁচাও, বাঁচাও, কেউ আসো নাকি? বাঁচাও! আগুন, আগুন লাগছে জলে, বাঁচাও, বাঁচাও, আগুন! রমেশ! আরে যোগু কই গেল? ওর জাল তো আছে, কিন্তু মানুষ নাই। জলের ধোয়া দেখতাছ, আগুনের মতো লাগতাছে। আমি বলেছিলাম রমেশ, এই নদী কাউকে ছাড়ে না। যার মন কালো সে বাঁচে না। যোগ তো গেল আগুনে পুড়ে, কিন্তু আমি রইলাম বেঁচে। নদী কেন আমায় ছাড়লো? তুই কে নদী? মানুষ খাস, আবার মানুষকে বাঁচাসো? কে তুই? ভয় পেও না রমেশ, আমি কারো ক্ষতি করতে আসিনি। কে তুমি? মানুষ না ভূত? আমি গায়ত্রী, এই নদীরই মেয়ে। 20 বছর আগে এসেছিলাম এখানে গোসল করতে, কিন্তু এক দুষ্টু লোক আমার দিকে কুদৃষ্টি দিয়েছিল। আমি পালাতে গিয়ে এই নদীতেই ডুবে পড়েছিলাম। তখনই প্রতিজ্ঞা করেছিলাম যে অসৎ সে আর ফিরবে নাই জলের ভেতর থেকে। তাই যোগু? সে লোভী ছিল, তার মন কালো, আগুনে পুড়ে গেল তার সেই অন্ধকার। কিন্তু রমেশ, তোমার মন নির্মল আর তোমার শ্রম সৎ। তোমার জন্য এই নদী আবার বাঁচবে। আমি কিভাবে তোমার নদীটাকে ফিরিয়ে আনবো? কিভাবে? নদীকে বাঁচাও, যেমন তুমি তোমার সংসারকে বাঁচাও। জলে প্রাণ ফিরলে মানুষের মনও বদলাবে। সৎ মানুষ নদীর মতো, সে কখনো মরে না। মা দেখো, নদীটা তো আবার বয়ে চলেছে। দেখো মা। সত্যি রে, নদীটা তো যেন আবার বেশি উঠেছে। কতদিন পরেই শব্দটা শুনলাম, এই জলের শব্দ। এইটা তো মরা নদী না, জীবন্ত নদী। এটা নদীর আশীর্বাদ। সে আমাদের বিশ্বাস ফেরত দিয়েছে, তবে অসৎ উদ্দেশ্যে নয়। তুই ঠিকই বলেছিস রে, নদী মরেনি রে, আমরাই মরে গিয়েছিলাম। মা, এখন আর দূরের পুকুরের জল আনতে যাবে না, তাই না? না রে না, এখন এই নদী আমাদের ঘরে মেয়ে হয়ে ফিরেছে। গল্পটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকো। আর হ্যাঁ, লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু।
চুইখালি গ্রামে রাজেশ তার স্ত্রীকে নিয়ে বেশ সুখেই বাস করত। রাজেশ একজন মাঝি, নৌকাতে মানুষ পার করে অবসর সময় নদীতে মাছ ধরে কোনো রকমে সংসার চলত তার। বছর পেরুতেই তার স্ত্রী স্বর্ণা একটা ছেলে সন্তানের জন্ম দেয়। বাবা মা আদর করে নাম রাখে সমু। সমু চোখে দেখত না। তার যখন 5 বছর বয়স, তার মা পেটের পীড়ায় মারা যায়। শুরু হয় রাজেশ ও সমুর কষ্টের দিন। খুব জল তৃষ্ণা পেয়েছে। আহ মা, ও মা, কোথায় তুমি? আমার একা একা যে খুব ভয় করছে। আমার যে খুব খিদে পেয়েছে মা। আহ বাবা, আহ বাবা, ও হো। শেষ বিকেলে রাজেশ ঘরে ফিরতে উঠোনে দাঁড়িয়ে ছেলের এমন চিৎকারে তার কলিজায় কামড় দিয়ে ওঠে। সবু, সবু রে! বাবা, বাবা। কি রে বাবা, তুই রান্নাঘরে কি করছিস? ইস, ভিজে কি একটা অবস্থা! খুব জল তৃষ্ণা পেয়েছিল বাবা, আবার খিদেও পেয়েছে। সেই সকালে খাবার খেয়েছি। কি যে করি, তোকে নিয়ে বড্ড চিন্তায় আছি। ওইদিকে ঘাট ছেড়ে তো আর ঘন ঘন আসতে পারি না। নৌকা না বইলে তোকে খাওয়াবো কি রে? আমাকে নিয়ে তুমি একটুও চিন্তা করো না বাবা, আমার একটুও কষ্ট হয় না। ওপরওয়ালা কেন যে এত অল্প বয়সে বাহারা করলো তোকে? তোর যে এই কষ্ট আমি নিতে পারছি না রে। মা তো সবসময় আমার সাথেই থাকে বাবা। আমি তো চোখে দেখি না, তাই মাকেও দেখতে পারিনি। হ্যাঁ বাবা, হ্যাঁ, তোর মা সব সময় আমাদের সাথেই আছে। চল, এখন কটা খেয়ে নে। এখন আর মন খারাপ করে কি করবি? তোকে কতবার বললাম একটা বিয়ে কর। এই বয়সে ওর একটা মায়ের দরকার। ছেলেটা চোখেও তো দেখে না রে। সৎ মা ঘরে থাকলে জানিসই তো। চুপ থাক তুই। তুই কেন বুঝিস না দোস্ত? তোর অন্ধ ছেলে, সারাদিন তুই বাড়ি থাকিস না। ওর সামনে দুবেলা তো দুটো খাবার দিতে হয় নাকি? সেটার জন্য হলেও তো তোর বিয়ে দরকার। আচ্ছা ঠিক আছে, তুই যখন সব সময় এত করে বলিস, তেমন যদি কাউকে ভালো লাগে তবে ভেবে দেখব বিষয়টা। ওসব ভাবাভাবি বাদ। আমার হাতে একটা মেয়ে আছে। আরে, আমার মাসির মেয়ে খুব ভালো, যদি চাস। তোর যখন আত্মীয় হয় তখন এত দেখা দেখির কি আছে? তুই তাহলে আগামী শুক্রবার বিয়ের তারিখ ঠিক কর। খুব খুশি হলাম দোস্ত। আচ্ছা, তাহলে এখন আসি আমি। খুশিদের বাড়ি আবার এ খবরটা পাঠাতে হবে। কই গো গিন্নি, আমি গেলাম গো। ছেলেটাকে কটা খাইয়ে দিও। তা চললে বুঝি? হ্যাঁ, এই তো বের হলাম। কাল বলেছিলাম আমার নদীর টাটকা মাছ খেতে খুব ইচ্ছে করছে। সব সময় তো সেলে সেলেই করো, তা আমার বলা কথা কি মনে আছে তোমার? হ্যাঁ গো গিন্নি, মনে আছে বলেই তো আজ জালটা নিয়ে বের হচ্ছি। আমাদের দুজনার আপন বলতে তো এই ছেলেটাই আছে নাকি? অমন করে বলো কেন গিন্নি? ওটা আমার ছেলে না তোমার ছেলে, সত্য সব ঠং। মা, ও মা, কোথায় তুমি? মা, আমার খুব খিদে পেয়েছে। অপয়া অভাগী ছেলে একটা, সব সময় মুখে খাই খাই। আমাকে কি তোর চাকরানি করার জন্য এই বাড়িতে এনেছে?
না মা, তুমি এমন করে বলছো কেন? বাবা তো বলেছিল এখন থেকে আমার যা কিছু লাগবে সব তোমার কাছে চাইতে। সব আমার কাছে চাইতে? আবদার কত! উঠোনে নেমে খাবার দিয়ে আসে, যা গিয়ে খেয়ে নে। এ কি বাবা, তুই কি খেতে যাচ্ছিস? রাখ রাখ, দে 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 এটা। মা তো বললো এখানে খাবার আছে, আমি তো খাবারই খেতে যাচ্ছিলাম বাবা। খুশি খুশি। কি হয়েছে? অমন ষাঁড়ের মতো চিল্লাচ্ছ কেন? তুমি সবুকে খাবার খেতে বলেছ? সি 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 সি, বলছো কি তুমি? আমি তো ওকে বললাম রান্নাঘরে খাবার রাখা আছে, যা গিয়ে খেয়ে নে, আমি কাপড়গুলো ধুই আসি। ইয়ে মানে মা? দেখেছো দেখেছো, তোমার ছেলে আজকাল আমার নামে মিথ্যে বদনাম দেওয়া শুরু করেছে। নিজে অন্ধ হয়ে যা বলি তার উল্টোটা করে, আর সব দোষ আমার ঘাড়ে চাপায়। চোখের তো মাথা খেয়েছে, এবার কানেও কম শোনা ধরেছে। চল বাবা, ওঠ, চল, আমি তোকে খাবার দিচ্ছি। খেতে তো আমার কাজ নেই, আমি তো তোমার ছেলের চাকরানিগিরি করার জন্য এই বাড়িতে আসিনি, আমি রাজরানী হবার জন্য এই বাড়িতে এসেছি। কেটে গেল 15 বছর। এর ভেতর খুশি একটা ছেলে সন্তানের জন্ম দিয়েছে। সমু তার সৎ মায়ের অবহেলা নির্যাতনে বেড়ে উঠেছে। মা, ও মা, কোথায় তুমি? ওই অপয়া ছেলেটা এমন ছাগলের মতন ভ্যা ভ্যা করছে কেন? কিরে, এই দিকে আয়, ঘরে আমরা। আহ, ও মা, ও মা, কই তুমি? এত লোকের মরণ হয়, উপরওয়ালা কি তোকে চোখে দেখে না? ঘর বাড়িগুলো সব ভেঙে ফেললো। আহ, ব্যথা পেয়েছি মা অনেক, সকাল থেকে কিছুই খাইনি, খিদেই সারা শরীর যে কাঁপছে। সারাদিন গেলা আর গেলা, জাগিয়ে রান্নাঘরে দেখ, পান্তা ভাত আর মরিচ পোড়া রাখা আছে, ওগুলো গিলে আমায় উদ্ধার কর। তুই না খেয়ে বসে আছিস কেন বাবা? খা, আরেকটা ডিম দেবো? ছেলেটা আমার না খেয়ে খেয়ে শুকিয়ে গেল একদম। আর খাবো না মা, পেট ভরে গেছে, এগুলো আর খাবো না। না খেলে পরীক্ষায় ভালো ফল কি করে করবি? খা বাবা খা, পেট ভরে খা। কি ভাগ্য দিলে ওপরওয়ালা আমাকে, না পেলাম মায়ের ভালোবাসা, আর না পেলাম পৃথিবী দেখার ভাগ্য। আজ যদি চোখের আলোটুকু থাকতো, অন্তত মায়ের এত অত্যাচার সহ্য করতে হতো না। কি 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 করে ভাঙলো? আজ যে আর আমার রক্ষে নেই। ওরে অপয়া অলুক্ষণে ছেলে, কি ভাঙলি? হ্যাঁ, হায় হায় রে, এইটা কি করলি? অপয়া ছেলে, তুই আমার এত শখের গ্লাসটা ভেঙে দিলি। মা, আমি ইচ্ছে করে ভাঙিনি গো, ভাতের পাতিলটা খুঁজতে গিয়ে হাত লেগে পড়ে গেছে। আবার মুখে মুখে তর্ক হচ্ছে? মুখে মুখে তর্ক করা হচ্ছে? চোখ নেই বলে কি কোনো হুঁশ নেই তোর? একটা অন্ধ ছেলে জন্ম দিয়ে মানুষের ঘাড়ে চাপিয়ে তো মরে বেঁচে গেছে। কি করছোটা কি? আজ তোমার আশকারায় ও এত মাথায় উঠেছে, ওকে আজ আমি শেষ করে ফেলবো। আজ এটা ভাঙে তো কাল ওটা ভাঙে, আমার শখের এত দামি গ্লাসটা ভেঙে দিল। অনেক হয়েছে খুশি, আর না। দিন দিন তুমি সীমা ছাড়িয়ে গেছো। আবার এই অন্ধ ছেলেটার প্রতি তুমি এত নির্যাতন করছো। এতদিন চুপ ছিলাম, আর না।
কি করবে তুমি? হ্যাঁ, কি করবে? দরকার হলে তোমাকে বাড়ি থেকে বের করে দেব। থাক বাবা, মাকে তুমি আর বকো না। দোষ তো আমার আমার মায়ের না। আমি ঠিকঠাক ভাবে কোনো কাজ করতে পারি না, সব জিনিস নষ্ট করে ফেলি। দুঃখ করিস না বাবা, এটা তো আর তোর দোষ না। তুই যদি আজ দেখতে পেতিস তাহলে তো আর এটা হতো না। এখন থেকে তোর দেখাশোনা আমি করব, তোকে আর কষ্ট পেতে দেব না। কিরে দোস্ত, তোর কি মন খারাপ নাকি? সেই কখন থেকে তোর নৌকায় উঠেছি, কিন্তু একটা কথাও বলছিস না। হ্যাঁ রে দোস্ত, মনটা খুব বেশি খারাপ। সেদিন তোর কথা শুনে বিয়ে করাটা মনে হয় আমার ভুল হয়েছে। ছেলেটার ওপরে যা খুশি যখন খুশি তখনই নির্যাতন করে। সে কি বলিস রে? হ্যাঁ রে, অন্ধ ছেলেটাকে নিয়ে বাড়ির কাজ তো করাবেই, আর ভুল হলে মার তো আছেই। সেদিন শিবুর জুতাটা ও না দেখে পায়ে দিয়েছে বলে ওর পাটা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। বলিস কি এগুলো? খুশি তো এমন ছিল না। ছিল হয়তো বা, কাউকে দেখাইনি। এখন ছেলেটার দেখাশোনার দায়িত্ব আমি নিজেই নিয়েছি। কি আর বলবো দোস্ত, তোর কাছে এসব শুনে নিজেকে খুব অপরাধী বলে মনে হচ্ছে রে। আসলে আমি তোর ভালোর জন্যই খুশিকে। জানি রে দোস্ত, তুই আবার খারাপ চাস না। যাই হোক, ঘাটে চলে এসেছি। এই সবাই নেমে পড়ো। বাড়ি ফিরবি কখন? আকাশের অবস্থা তো বেশি ভালো নয়, মনে হচ্ছে যে কোনো সময় ঝড় বৃষ্টি নামবে। যাব, একটু পরেই যাব। আমাকে একটু ওপারে যেতে হবে। বাড়িতে কোনো তরকারি নেই, একটু মাছ তরকারি নিয়ে তবেই ফিরবো। বেশি দেরি করিস না, তাড়াতাড়ি ঘরে ফিরিস, কেমন? রাজেশ নৌকা নিয়ে ওপারে যেতে যেতে আকাশে তুমুল বজ্রপাত শুরু হলো। ঝড় বৃষ্টি, সাথে নদীতে প্রবল ঢেউ। রাজেশের নৌকা ঢেউয়ের তাল সামলাতে পারছিল না। হায় ওপরালা, একটু সহায় হও। বাড়িতে আমার অন্ধ ছেলে, আমি না থাকলে যে ওরা ওকে মেরে ফেলবে। বাইরে মনে হচ্ছে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে। বাবা, আমার বাবা তো নদীতে। ওপরালা, তুমি এই ঝড় বৃষ্টিটা থামিয়ে দাও। আমার বাবার যেন কিছুই না হয়, আমার বাবার যেন কিছুই না হয়। সমুর মা, ও সমুর মা, কই গো তোমরা? সমুর মা! হে কি, আপনারা কাকে এনেছেন আমার বাড়িতে? ঝড় বৃষ্টিতে নদীর ঢেউ সামলাইতে না পাইরা রাজেশ নদীতে ডুইবা মারা গেছে। ওর লাশ এইটা। আমার এ কি সর্বনাশ হলো গো! ওরে শিবু, তোর বাবা যে আর নেই। এবার এবার আমাদের কি হবে রে? মা, বাবার ফিরে আসবেন আমাদের কাছে? হ্যাঁ মা? বাবা, ও বাবা, বাবা কথা বলো। আমাকে কোথায় রেখে গেলে বাবা? কথা বলো বাবা, বাবা কথা বলো। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ মা? তুই একটা অপয়া অলক্ষণে, তোর জন্যেই শিবু আজ তার বাবাকে হারিয়েছে। যা যা, দূর হয় এই বাড়ি থেকে। আর কখনো এই বাড়িতে তোকে দেখতে চাই না। এই বাড়িতে যদি ফিরে আসিস তবে তোকে মেরেই ফেলবো। আমি অন্ধ, এ অবস্থায় আমি কোথায় যাব মা? কোথায় যাবি সেটা আমি কি জানি? কোথাও যাবার জায়গা যদি না পাস তবে গলায় দড়ি দিয়ে মর। তোকে কি জমদূত চোখে দেখে না? মা, আমার কাছে তো বাবার স্মৃতি বলতে এই বাড়িটাই ছিল মা। এখন তো আর সেটাও থাকবে না।
বাবার স্মৃতি হিসেবে তুমি আমাকে কিছু দাও মা। মা, বাবার ছেঁড়া জালটা দিয়ে আপত্তিকে বিদায় করো। ঠিক বলেছিস, যা চালা থেকে ওই জালটা দিয়ে ওই অন্ধটাকে বিদায় কর। আরে রে, ওঠো ওঠো। ইস ইস, কোথায় কোথায় লেগেছে নাকি? না, কোথাও লাগেনি। আর লাগলেও এটা আমার অভ্যাস হয়ে গেছে, এখন আর আমি ব্যথা পাই না। তুমি রাজেশের ছেলে না? হ্যাঁ। তাই সাত সকালে কোথায় যাচ্ছ? মার ভাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এখন আর কোথায় যাব? চোখ তো আর নেই, মনটা যেদিকে টানে সেদিকেই যাব। আজকাল মানুষ আর মানুষ নেই, কি আর করা। যাই যাই, আমি এখন আসি। আচ্ছা। এই পথটা আমার খুব চেনা, এটাই তো সেই নদীর পথ। ছোটবেলা বাবার সাথে অনেক হেঁটেছি এখানে। সমু হাঁটতে হাঁটতে নদীর কিনারায় গিয়ে বসল। সারাদিন নদীর ধারে বসে কাটাতো। শেষ বিকেলে তার খুব খিদে পেল। না, আর পারছি না, খুব যে খিদে পেয়েছে। কি খাবো এখন? আচ্ছা, বাবার এই জালটা কি নদীতে একবার ফেলবো? হ্যাঁ হ্যাঁ, ফেলেই দেখি, মনের জোরই তো আসল শক্তি। আরে আরে, দেখো দেখো, ওইটা সুজয়ের সেই অন্ধ বলাটা না? আহা, কি দিন কালাইলো রে ভাই। আমাগর চোখ থাকতে মাছ পাই না, আর সে অন্ধ হয়ে আইছে মাছ ধরতে। সবাই আমাকে নিয়ে ঠাট্টা করে। ওপরালা, ওপরালা, তুমি আমাকে একটু সাহায্য করো, না হলে এই জীবন থেকে মুক্তি দাও। হঠাৎ সমুর জালটা অনেক ভারী ভারী লাগলো। সে অতি কষ্টে শরীরের সমস্ত শক্তি দিয়ে সেই জালটাকে টানতে থাকলো। সমু জালটা টেনে তুলে হাতড়াতে থাকে, কিন্তু তার হাতে বাঁধে মানুষের শরীরের মতো বড় সড়ো কিছু একটা। এ কি? এ তো মনে হচ্ছে মানুষ। হ্যাঁ, সত্যিই তো এটা মানুষ। তাহলে কি কোনো মরা মানুষ বাঁধলো আমার জালে? এই যে, শুনছেন? কে আপনি? কে শুনছেন? আমি এখানে কেন? আপনি বেঁচে আছেন? আপনি আমার জালে বেঁধেছিলেন। জালে? হ্যাঁ, আমি তো আর চোখে দেখি না, তাই আপনাকে ভালোভাবে সেবা যত্ন করতে পারিনি। আমি ভেবেছি আপনি মারা গেছেন। আপনি কে, আর নদীতে কিভাবে পড়লেন? আমি মৎস্য রাজার মেয়ে। একটা মানুষের সাথে আমার প্রেমের সম্পর্কের কারণে বাবা আমার কাছ থেকে মৎস্য শক্তি কেড়ে নিয়ে মৎস্য রাজ্য থেকে বের করে দেয়। আমি খুশি মনে সেই ছেলের সাথে পৃথিবীতে চলে আসি, কিন্তু কিছুদিন পরই সে ছেলেটি আমার সাথে প্রতারণা করে। আর তারপর আমি জলে ডুবে মরতে চেয়েছিলাম, কিন্তু জলে যার বসবাস সে কি আর জলে ডুবে মরে? আপনার যেটা হয়েছে সেটা খুব খারাপ হয়েছে। পৃথিবীতে কত মানুষের কত রূপ, কেউ ভালো কেউ খারাপ। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব ভালো মানুষ। আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি কত সুন্দর নদী, কত সুন্দর গাছপালা, সব সুন্দর। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। বাবা তাহলে আমার থেকে সম্পূর্ণ শক্তি নেননি। তোমাকেও ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। তোমাকে আমার খুব ভালো লেগেছে। তুমি কি আমায় বিয়ে করবে? বিয়ে? হ্যাঁ, বিয়ে। আমি এই পৃথিবীতেই থাকতে চাই। কিন্তু আমার যে কিচ্ছু নেই।
আমি সব জানি, জেনে শুনেই তোমায় বিয়ে করতে চাইছি। বেশ, তাই হোক। তুমি যখন জেনে শুনে আমাকে বিয়ে করতে চাইছো, তাহলে আমি আর অমত করব না। কেটে গেল 1 বছর। নদীর ধারে জঙ্গলের কিনারায় মৎস্যকন্যা একটা প্রাসাদ গড়ল। তারা দুজন বেশ সুখে শান্তিতে সংসার করছিল। একদিন সমুর সৎমা ও সৎ ভাই সমুর বাড়িতে এসে তাদের কষ্টের কথা জানালো। সব শেষ হয়ে গেছে রে বাবা, সব শেষ। আমার এই অকর্মা ছেলেটা জায়গা জমি সব মহাজনের কাছে বন্ধক রেখে জুয়া খেলে শেষ করেছে। এখন মহাজনের কাছ থেকে বাড়িঘর চালাতে পারছি না। কি যে করি, এবার আমাদের রাস্তায় থাকতে হবে। বউ, ওনাদের কিছু টাকা দিয়ে দাও। কিন্তু সমু, ওরা তো তোমার সাথে অন্যায় করেছে। আমি জানি বউ, কিন্তু আমি তো আর ওদের মতো পশু না। আমার ভেতরে মানবতা আছে, কিন্তু ওদের মাঝে সেটা ছিল না। আমি আমার মা ভাইকে ক্ষমা করেছি আমার মানবতা থেকে। যেদিন ওরা আমাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছে, তারপর থেকে আমি ভেবেই নিয়েছি এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। তুমি অনেক বড় মনের মানুষ সমু। তোমাকে স্বামী হিসেবে পেয়ে আমি সত্যিই খুব ভাগ্যবান।